সবার টেস্ট এক্সাম শেষ, তারপরে রেজাল্টও বেরিয়ে গেছে আই থিঙ্ক। তো রেজাল্ট হয়তো কারো আশানুরূপ হয়েছে, আবার কারো আশানুরূপ হয়নি। তো টেনশন করার কোনো কারণ নেই। দেখো একটা কথা বলি, যেমন সারা বছর পড়েছো সেই রকমই ফলাফল পেয়েছো। তো আরও 2 মাস টাইম আছে। তো এই 2 মাস যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যদি প্র্যাকটিসের মধ্যে থাকো, এই 2 মাস সব কিছু ছেড়ে ছুড়ে যদি একদম শুধু পড়াশোনা নিয়ে থাকো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব। ঠিক আছে, তাই খুব বেশি লেট হয়ে গেছে তা বলবো না, এখনও 2 মাস তো আছে। 2 মাস সময়টা কিন্তু কম নয়। এই 2 মাস কিন্তু আমরা অবশ্যই একদম শেষের দিকে চলে এসেছি এক্সামের, কিন্তু এই 2 মাস সময়টারও কিন্তু খুব ইম্পর্টেন্স আছে। এই 2 মাস যদি ভালো করে পড়ো, ভালো রেজাল্ট হতে বাধ্য। তো চলো শুরু করা যাক। আমি ঠিক করেছি যে বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ যে কোশ্চেনগুলো আছে, যেদিন সলভ করাবো, তো যেদিন যেমন টাইম পাবো সেদিন সেরকম কোশ্চেন সলভ করাবো। টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপার আমরা সলভ করছি, তোমরা সবাই জানো। তো এখানে সব বিভাগ ক্ষয়ের কোশ্চেন আছে। কি বললাম? সব কোশ্চেন কিন্তু আছে বিভাগ ক্ষয়ের। তোমরা থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরেছো। ঠিক আছে, বিভিন্ন পেজে মানে পরপর পেজের বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো শুধু আজকে নিয়েছি, সেগুলো সলভ করাবো পরপর। আমি পেজ নাম্বারগুলো অবশ্যই বলে দেবো একবার করে, যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। যেমন এই পেজ নাম্বারটা আছে পেজ নাম্বার 77। হ্যাঁ, এইটা আছে পেজ 77। চলো শুরু করা যাক। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝবে। হ্যাঁ দেখো, মুখস্থ করে তুমি বেশি দূর যেতে পারবে না, বুঝলে? যতদিন না তুমি ঠিকঠাক করে না বুঝবে কোনো জিনিস, ততদিন পরীক্ষায় ভালো করে লিখতে পারবে না। 1 নম্বর কোশ্চেন 2.1, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? এটা আগের পেজেও ছিল এই কোশ্চেনটা, তোমরা সবাই জানো যে ম্যাগনেটোস্ফিয়ারে এটা দেখা যায়। ঠিক আছে, ম্যাগনেটোস্ফিয়ারে এটা দেখা যায়। তো লিখে নেবে ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, তাহলে 2.1-এর অ্যান্সার আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন, ওজোন মণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? এটা ডবসন একক, তাই তো? ডবসন এককে ওজোন স্তরের ঘনত্ব মাপা হয়। 3 নম্বর কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। কি হবে? এটা 2.3, 8.31। এটা কখন হয়? যখন জুল থাকে, তাই তো? কিন্তু এটা সিজিএস পদ্ধতি বলেছে, তাহলে 8.31 ইকুয়াল ইন্টু 10⁷ আর্গ মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। ঠিক। নেক্সট কোশ্চেন, অথবা এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? দেখো 2.3 অর এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কিন্তু আমরা সবাই জানি 1 ATM বা 1 অ্যাটমসফেরিক প্রেসার, তাই তো? এইটা সমান যদি পাস্কালে দিতে বলে কোনো সময়, তাহলে পাস্কালটাও তোমরা কিন্তু লিখে দেবে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। ঠিক আছে, তো নেক্সট পেজে যাই এবার। একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? 2.4। উষ্ণতা যখনই স্থির বলে দিল, তখনই আমি কিন্তু বয়েলের সূত্রতে চলে যাব। বয়েলের সূত্র কি বলে? P1V1 সমান P2V2। তাহলে বলেছে আয়তন কত হবে, তার মানে V2 ইকুয়াল টু P1V1 বাই P2। ঠিক। দেখো এখানে চাপ দ্বিগুণ করেছে, তাহলে এখানে আমি যদি ইকুয়েশন লিখি, তাহলে P1-এর জায়গায় লিখছি P, V1-এর জায়গায় লিখছি V, P2-র জায়গায় কত হবে? 2P, কারণ চাপ দ্বিগুণ হয়ে গেছে। তাহলে P কাটলো, তাহলে উত্তর হয়ে যাবে V/2। ঠিক আছে, তাহলে আয়তন কত হয়ে যাবে? আয়তন হয়ে যাবে কিন্তু অর্ধেক। নেক্সট কোশ্চেন, যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এদের মধ্যে কোনটির মান বেশি? দেখো তোমরা যখন এটা পড়েছো, তাপীয় প্রসারণ চ্যাপ্টারে যখন এটা পড়েছিলে, গামা আর এটাকে কি বলা হয়? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাই তো? আর এটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আর গামা এ এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু সবসময় বেশি হয়। হ্যাঁ, তাহলে গামা আর ইকুয়াল টু হবে গামা এ প্লাস গামা জি। যদি গ্লাস হয় তাহলে গ্লাস এটা। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক, পাত্রের যে মেটেরিয়াল তার প্রসারণ গুণাঙ্ক, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে কে বড় হলো? অবভিয়াসলি গামা আর, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বড়। নেক্সট কোশ্চেন, অথবা
কি বলছে, বলা হচ্ছে কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো কঠিন পদার্থের 3টে প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা বলি আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা বলি বিটা, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা বলি গামা। তো আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এই রিলেশনটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের হাফ আর আয়তন প্রসারণ গুণাঙ্কের 1/3। ওকে, এটা কত দাগের কোশ্চেন করলাম? 2.5 অর। ঠিক, নেক্সট কোশ্চেনে চলে যাব। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত? 2.6। এফ ইকুয়াল টু আমরা সবাই জানি r/2। ঠিক, বক্রতা ব্যাসার্ধ 20, তার মানে এফ ইকুয়াল টু 20/2, তার মানে 10 সেমি উত্তর হবে। নেক্সট পেজে চলে যাব। দেখো যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে জানাবে, অবশ্যই ক্লিয়ার করে দেবো। ঠিক, আর খুব বেশি টাইম ওয়েস্ট করব না, এক্সাম খুব তাড়াতাড়ি চলে আসছে। সবাই চেষ্টা করবে যে টেস্ট পেপারের অন্তত 10-15টা পেজ অন্তত একদম ঠিকঠাকভাবে সলভ করার, তার বেশি তো করতেই হবে, কিন্তু এই কটা পেজ 10টা পেজ যেন একদম কংক্রিট থাকে। বোঝা গেল কি বললাম? তো চলো নেক্সট কোশ্চেনে যাই। মায়োপিয়াজনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করবে? মায়োপিয়া মানে কি? মানে হচ্ছে ক্ষীণ দৃষ্টি, তাই তো? তাহলে এখানে অবতল লেন্স ব্যবহার করতে হবে, কারণ এটা হ্রস্ব দৃষ্টি, এটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি। তার মানে সে কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস ভালো দেখতে পায় না। 2.8 তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত কি? তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত হচ্ছে ml² T⁻³ আর কোথাও লেখা হয় A ইনভার্স, কোথাও লেখা হয় I ইনভার্স, কারণ কারেন্টের মাত্রা কোথাও A দেওয়া হয় আবার কোথাও Iও দেওয়া হয়। ঠিক আছে, এবার এটা কীভাবে আসে একটুখানি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আসলে এই তড়িৎচালক বল আর বিভব প্রভেদের একক আর মাত্রা এই দুটোই কিন্তু একই। ঠিক, তাহলে তড়িৎচালক বলের মাত্রা খুঁজতে গেলে তুমি যদি বিভব প্রভেদের মাত্রা জেনে যাও তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো বিভব প্রভেদের মাত্রাটা কীভাবে এসেছিল আমি একবার দেখিয়ে দিই। তোমরা একদম বিভব প্রভেদের বেসিক সংজ্ঞা কী বলেছিলে, যে ভি সমান W/Q। ঠিক, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একক ধনাত্মক আধান মানে 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে গেলে যে কার্য করতে হয় তাকে আমরা বলি 1 ভোল্ট, তাই তো? মানে ভি ইকুয়াল টু W/Q। ঠিক, এর যে বিভব প্রভেদ সেটা হচ্ছে 1 ভোল্ট। তাহলে 1 কুলম্ব আধানকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে গেলে যদি কৃতকার্য হয় 1 জুল, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদকে বলা হবে 1 ভোল্ট। ঠিক, বেশ, এই সংজ্ঞাতে কিন্তু আমরা এটা পড়েছিলে যে 1 ভোল্টের সংজ্ঞা এইটা। আচ্ছা, ডাব্লুর মাত্রীয় সংকেত কি? কৃতকার্য, তাহলে ml² T⁻² আর Q হচ্ছে IT, তাহলে এটা হবে কত? ml² T⁻³ I ইনভার্স। আর ওই যে বললাম কোথাও ওটাকে আইটাকে I লেখা হয়, কোথাও A লেখা হয়, ওটা নিয়ে কোনো চাপ নাই। দেখো হলো, তাহলে এটাই হচ্ছে EMF এর মাত্রা, আবার এটাই হচ্ছে কিন্তু বিভব প্রভেদের মাত্রা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে CFL এর পুরো কথাটি লেখো। 2.8 অর কি হবে? কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট FLURESCENT ল্যাম্প LAMP, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2.9 ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে। শ্রেণী সমবায়ে ফিউজ তারকে সবসময় কিন্তু মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়েই যুক্ত করতে হবে। আচ্ছা, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে হতো কি, এটা একবার যদি তুমি বুঝে নাও তাহলে কিন্তু এটা আর কোনো দিন ভুল হবে না। দেখো মনে করো সমান্তরাল সমবায়ে আমি ফিউজ তারকে যুক্ত করেছি, তাহলে কীভাবে যুক্ত করব? এই যে এইখানে তো মনে করো কোনো একটা রোধ আছে, এইটাতেই
পুরো বাড়ির যে সার্কিট সেটা মনে করো আছে এই যে এই জায়গাটাতে, তোমার গোটা বাড়ি হচ্ছে এইটা, বোঝা গেল জিনিসটা। আর তুমি কি করেছো, ফিউজটাকে এইখানে লাগিয়ে দিয়েছো, এইখানে তুমি ফিউজকে কানেক্ট করে দিয়েছো, ভালো কথা, নো প্রবলেম। কারেন্ট যদি কোনো সময় বেড়ে যায় না এর মধ্যে দিয়ে, তাহলে এই বর্তনী দিয়ে যাওয়ার সময় ফিউজটা কেটে যাবে, কিন্তু এই বর্তনীটা তো তখনও চালু থাকবে। তাহলে আমার যে বাড়ির যন্ত্রপাতি সেগুলো কি রক্ষা পেলো? পেলো না। কিন্তু আমি যদি ফিউজটাকে এইখানে লাগিয়ে দিই, এই জায়গায়, তাহলে কি হবে দেখো, যখনই হাই কারেন্ট ফ্লো করবে তখনই ফিউজটা কেটে যাবে। তাহলে কি হলো না, বাড়ির যে সার্কিটটা সেটা রক্ষা পেয়ে গেল। তাহলে শ্রেণী সমবায়ে সেই জন্য কিন্তু যুক্ত করা হয় ফিউজ তারকে, ঠিক। আচ্ছা, পরের পেজে চলে যাব। জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? 2.10, সেখানে হয়েছিল নিউক্লিয় বিভাজন। কি হয়েছিল? নিউক্লিয় বিভাজন। 2.11, সত্য মিথ্যা নিরূপণ করো। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির। এটা সত্যই হবে, কারণ ক্ষার ধাতুর যে অক্সাইডগুলো আছে সেইগুলো কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে। তাহলে তারা কীরকম প্রকৃতির? তীব্র ক্ষারকীয় প্রকৃতির, ঠিক আছে। তাহলে 2.11 এটা ইয়েস সত্য, হ্যাঁ। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, K2O, এটাও তো তীব্র ক্ষার, এটা তো ক্ষারকীয় অক্সাইড। তাহলে ক্ষার ধাতুর অক্সাইড কিন্তু তীব্র ক্ষারকীয় প্রকৃতির, এটা সত্যি, ঠিক আছে। 2.12, পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকার ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? এটা আমরা সবাই জানি, 17 নম্বর শ্রেণী, 17 নং শ্রেণী, ঠিক। একে কি নাম দেওয়া হয়েছে? হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপ, তাই তো। তাহলে হ্যালোজেন গ্রুপে কিন্তু 3 প্রকারের ভৌত অবস্থায় পাওয়া যায়। আচ্ছা, তার মানে কি? গ্যাস, তরল, কঠিন তিনটেই। যদি বলে গ্যাস, গ্যাস কি? গ্যাস হচ্ছে ফ্লোরিন, 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। যদি তরল বলে তাহলে আমি একটা এক্সাম্পল দিতে পারি, ব্রোমিন। যদি কঠিন বলে তাহলে বলতে পারি আয়োডিন। তাহলে 3টে স্টেটই কিন্তু 17 নম্বর শ্রেণীতে পাওয়া যায়। আচ্ছা, হ্যালোজেন শব্দের অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপাদক। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, যেগুলো আমি এই সাইডে আরও কিছু ইনফরমেশন বলে দিচ্ছি, সেগুলো মনে রাখতে হবে। যদি খাতা পেন নিয়ে পড়তে বসো, ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই নোট করবে, ওকে। পরের প্রশ্নে যাই। 2.13, হাইড্রোলিথ যৌগটি সমযোজী না তড়িৎযোজী? দেখো, তাহলে 2.13, হাইড্রোলিথের যদি আমরা সংকেত দেখি তাহলে CaH2, এইটা হচ্ছে হাইড্রোলিথের সংকেত। তাহলে এখানে ক্যালসিয়াম আর হাইড্রোজেন বন্ড করেছে, কিন্তু এটা আয়নিক বন্ধন, ঠিক আছে। এখানে কোন বন্ধন সৃষ্টি হয়? আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। তাহলে এটা তড়িৎযোজী না সমযোজী? আয়নিক বন্ধন কোথায় হয়? সমযোজিতে তো হয় না, তাহলে কোথায় হয়? তড়িৎযোজিতে। তাহলে এটা তড়িৎযোজী, ওকে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলেছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। চলো দেখা যাক কি বলেছে। বলছে নেসলার বিকারক। নেসলার বিকারক খুব ইম্পর্টেন্ট জিনিস ভাই, এটা আমরা এতদিন সবাই জানি, ঠিক আছে। K2HgI4, তাই তো, এই হচ্ছে নেসলার বিকারক, বেশ। অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল আমরা কাকে বলি? H2SO4, কোথায় গেল H2SO4? এই তো। লোহার একটি খনিজ, লোহার একটি খনিজ কি? এই যে Fe ঢুকেই আছে, তাহলে FeS2 একদম। আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? FeSO4, ঠিক। মনে রাখতে হবে কিন্তু এগুলো, আচ্ছা, এই FeS2 নাম কি বলো তো? আয়রন পাইরাইটস, তাই তো, আয়রন পাইরাইটস, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 1 ফ্যারাডে, কোথায় গেল? এই তো, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? এটা তুমি যদি এক্স্যাক্ট ডেটা দেখো তাহলে ওই 96,485 কুলম্ব হয়, হ্যাঁ, 2.15, কিন্তু অ্যাপ্রক্স এটাকে ধরা হয় 96,500 কুলম্ব, বুঝলে? এটাকে ধরা হয় 96,500 কুলম্ব, তাই তুমি 96,500 কুলম্ব লিখলেও হবে। পরের প্রশ্ন,
একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দাও। খুবই ইজি, অনেক আছে, আমি এখানে অর লিখে দিলাম। ঠিক আছে, কি হবে না NH4OH, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পরের প্রশ্ন, দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 2.16, দাঁতের চিকিৎসায় কিন্তু অ্যামালগাম ইউজ করা হয়। ওকে, অ্যামালগাম ইউজ করা হয়, অ্যামালগাম ইউজ করা হয়। হ্যাঁ, তো এটা কার কার ধাতু সংকর এটা একবার বলে দিই। এটা হচ্ছে পারদ ও রূপা হতে পারে, বা পারদ ও টিন হতে পারে। তার মানে পারদটাকে কমন রাখো, আর একটা ধাতুকে মিশিয়ে দিলে দিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যামালগাম। ঠিক আছে, তো এটাকেই ব্যবহার করা হয় কিন্তু দাঁতের চিকিৎসায়। মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? অ্যালকাইন, অ্যালকাইন মানে বন্ড করা থাকবে, 3টে বন্ড থাকবে। তাহলে অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত 2.17 কি হবে না CnH2n-2। এটা ভুলবে না। দেখো আমি একটা জিনিস এখানে বলে দিই, ধরো এনের মান তুমি 2 নিলে, তাহলে কত হবে C2H2 × 2 -2, তার মানে কত হবে C2H2, 4 - 2 মানে 2। এবার দেখো তুমি যখন দুটো কার্বন নেবে না, স্ক্রিনটাকে আর একটু বড় করি, তুমি যখন দুটো কার্বন নিচ্ছ, ঠিক আছে, এই একটা কার্বন এই একটা কার্বন, আর দুটো হাইড্রোজেন নিচ্ছ, তার মানে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, তাহলে মাঝে কটা বন্ড থাকবে? হাইড্রোজেনের তো 4টে হাত, দুটো হাতে এখানে ব্লক হয়ে গেল, তাহলে 3টে। বোঝা গেল? তাহলে এটা অ্যালকাইন হলো একদম। ওকে, নেক্সট কোশ্চেন, একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। এই যে এক্ষুনি আমি যেটা লিখলাম, এটা যদি লিখি কী হবে C2H2, এর নাম কি? দুটো কার্বন, তাহলে ইথ, একটা কার্বনে মিথ আর দুটো কার্বনে ইথ, তাহলে ইথাইন। কি নাম? ইথাইন। এই যে একটা সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ হচ্ছে ইথাইন। 2.12, CH3CO CH2 CH3 যৌগটির IUPAC নাম কি? দেখো এই যে যৌগটা 2.18 CH3CO CH2 CH3, এই যে CO গ্রুপটা কিটো গ্রুপ, ঠিক আছে, আর কটা কার্বন আছে? 1 2 3 4, তাহলে কি নাম হবে? বিউটানন। ঠিক কি না? বিউটানন, বিউটানন। ওকে, বাংলাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, বিউটানন। ঠিক, নেক্সট, রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে উচ্চ শুদ্ধতা সম্পন্ন একটা ইথানল। ঠিক, উচ্চ শুদ্ধতা সম্পন্ন ইথানল মানে কি? আচ্ছা এটা অর, তাই তো, তার মানে 95% মতো ইথানল থাকে আর 5% মতো জল থাকে। ঠিক আছে, 95% ইথানল এবং 5% জলের মিশ্রণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। লিখে নেবে, আর তোমাদের কাছে বই আছে, বইতে তোমরা পেয়েই যাবে এটা জৈব রসায়ন চ্যাপ্টারে। তো এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা জীবাণুনাশক, দ্রাবক, ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হতে পারে। ওকে, আচ্ছা নেক্সট পেজে যাব, আর 99, ঠিক আছে, পেজ 99, সম্ভবত এটা ফিজিক্যাল সায়েন্সের, এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর পেজ। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন, হ্যাঁ এটাও কিন্তু বিভাগ খ, আমি প্রথমেই বলেছি আগে বিভাগ খগুলো কভার করব, তারপরে বিভাগ গতে যাব। তো ঠিক আছে, চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? হ্যাঁ না, আর একটা কথা বলি, এটা কারণ বলাটা একটু ভুল হলো, বিভাগ খ কভার করবো মানে টোটাল টেস্ট পেপারের বিভাগ খ কভার করবো তা নয়, ওই 4-5টা পেপারের আগে বিভাগ খ করে নেবো, তারপরে বিভাগ গতে আসবো। চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনটি? মানে দুটোতেই ধ্রুবক রাশি, মাস, ভর, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, ভর, তাই তো, ইংরেজিতে কি বলে? মাস। ওকে, আর যদি বলে আলাদা আলাদা করে,
চার্লসের সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে ভর এবং চাপ, আর বয়েলের সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে ভর এবং উষ্ণতা। তাহলে কমন দুটোতেই কি? ভর। ওকে, নেক্সট 2.2, 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি অধিক? 2.2, দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে 30 প্লাস 273 সমান 303 কেলভিন, ঠিক। আর এইখানে কী দেওয়া আছে? 300 কেলভিন। তাহলে কে বেশি বড়? 30 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি বড়, তাই না? তাহলে কোন উষ্ণতাটি অধিক? 30 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে অধিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দুষ্ট মৌল কাকে বলে? আমরা সবাই জানি যে হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। কেন বলা হয়? না, হাইড্রোজেনের 1 নাম্বার ক্ষার ধাতুর সঙ্গে মিল পাওয়ার জন্য তাকে এখানেও রাখা যেতে পারে, আবার হ্যালোজেন গ্রুপ 17 সঙ্গে মিল আছে বলে সেখানেও রাখা যেতে পারে, তার জন্য একে দুষ্ট মৌল বলা হয়। কে নাম দিয়েছিল? মেন্ডেলিভ এটাকে দুষ্ট মৌল নামে আখ্যা দিয়েছিল। আচ্ছা, তাহলে হাইড্রোজেন হয়ে যাবে উত্তর, হাইড্রোজেন। ওকে, নিচের বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। গ্যাসের চাপ পিকে ভুজ ও পিভিকে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যাবে তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। দেখো, বয়েলের সূত্রে আমরা যে পিভি ভার্সেস পিকে লেখচিত্র এঁকেছিলাম 2.4, তাই তো? এটা একটু বোঝাই জিনিসটাকে। আমরা যে লেখচিত্রটা এঁকেছিলাম সেখানে সে লেখচিত্রটা কেমন দেখতে ছিল? আমরা এইটাকে নিয়েছিলাম পি আর এইদিকে নিয়েছিলাম পিভি। তো গ্রাফটা কিন্তু এরকম ছিল। কার সঙ্গে সমান্তরাল? পি অক্ষের সঙ্গে। এখানে কি বলছে দেখো, বলছে পিকে ভুজ, আমি পিকে ভুজই ধরেছি, ঠিক আছে। পিভিকে কোটিই ধরেছি। যে লেখচিত্রটা পেলাম তার প্রকৃতি কি পিভি অক্ষের সমান্তরাল? না, পি অক্ষের সমান্তরাল, কিন্তু পিভি অক্ষের সমান্তরাল তো নয়। তাহলে এটা কি হয়ে যাবে? এই 2.4-এর এইটা হয়ে যাবে ফলস, ঠিক আছে, ফলস। আচ্ছা, পরের পেজে চলে যাব। 2.5, মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? আমি আর একটু জুম করে দিচ্ছি এটা, এই, ঠিক আছে। মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া মানে কি? হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, অবতল লেন্স। এটা আগের পেজেও সম্ভবত ছিল, ঠিক আছে, অবতল। অথবা কি বলছে? আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? আকাশের রামধনু আলোর বিচ্ছুরণ ধর্মের উদাহরণ, বিচ্ছুরণ, ঠিক আছে। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। কি বলে দেবো? সিলিকন, জার্মেনিয়াম, যে কোনো একটা লিখে দাও, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ছক পূরণ করতে হবে, মানে ম্যাচ করতে হবে, তাই তো? বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। ভিডিও যখন দেখছো খাতা পেন নিয়ে বসো, যেগুলো জানা নেই সেগুলোকে খাতায় নোট করো, তাহলে দেখবে প্রথম 4-5টা পেজে প্রবলেম হবে, তারপরে যখন কোশ্চেন রিপিট হতে থাকবে না, তুমি নিজেই একটা কনফিডেন্স পাবে, তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশন বুস্ট হচ্ছে, ঠিক আছে। তো চলো, সমযোজী বন্ধনযুক্ত অণু কি হবে? হাইড্রোজেন। হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন আছে। তারপরে জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় প্লাটিনাম তড়িৎদ্বার, ঠিক। এখানে ক্ষার ধাতু কোনটা? পটাশিয়াম, ঠিক কি না? আর নোবেল গ্যাস, এটা আমরা সবাই জানি, আর্গন হচ্ছে নোবেল গ্যাস। তাহলে 2.7 পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার নেক্সট পেজে চলে যাব। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তাতে তাদেরও উপকার হবে। অনেকে সলভ করতে পারবে না নিজে নিজে, তো তাদেরও উপকার হবে, ঠিক আছে। তো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করবে। যদি আমি দেখি যে তোমরা ভালো রেসপন্স দিচ্ছ, আমি আরও ক্লাস নিয়ে আসবো তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? নিউক্লিয় সংযোজন, ঠিক আছে, নিউক্লিয় সংযোজন। আর হিরোশিমাতে যে বোমাটা ফেলা হয়েছিল সেখানে কিন্তু হয়েছিল বিভাজন, ঠিক। এটা কিন্তু প্রথম পেজে ছিল কোশ্চেনটা সম্ভবত। অথবা তেজস্ক্রিয়তার এসআই একক কি?
তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল, বেকারেল। ঠিক আছে, তারপরে 2.9 চিনির জলীয় দ্রবণ তড়িতের কি সুপরিবাহী না কুপরিবাহী? চিনির জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, কুপরিবাহী। কেন না, এর চিনির জলীয় দ্রবণ আয়নে ভাঙে না, আর আয়নে যদি বিশ্লেষিত না হয় তাহলে তড়িৎ পরিবহন করবে কে? তড়িৎ পরিবহন হবে না। 2.10 সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও। সমযোজী ত্রিবন্ধন আছে 2.10 কী হবে? নাইট্রোজেন, N2 হয়ে যাবে। ঠিক আছে, কারণ নাইট্রোজেন N, ট্রিপল বন্ড N। অথবা একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। তাহলে উত্তর কি হবে? এটা 2.10 অর নাকি? হ্যাঁ, 2.10 অর। এটা হবে অ্যামোনিয়া। ঠিক আছে, উত্তর হবে অ্যামোনিয়া, NH3, একটি সমযোজী যৌগ যেটা জলে দ্রাব্য, মানে গুলে যায়। 2.11 অ্যানোড মাড কি? দেখো, অ্যানোড মাড খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা তোমরা অবশ্যই কিন্তু বই থেকে সংজ্ঞাটা পড়বে, নইলে আমি পরের ভিডিওতে এখানে দিয়ে দেবো, এই ভিডিওতে আমি নিই নি। ঠিক আছে, আর যদি তোমরা লিখে নিতে পারো তো লিখে নেবে যে অ্যানোড মাড কি না। অ্যানোড মাড হলো তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জমা হওয়া অদ্রবণীয় পদার্থ। ঠিক আছে, অ্যানোডের মধ্যে ওই কাদার মতো জমা হয়ে থাকে তড়িৎ বিশ্লেষণের সময়। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জমা হওয়া অদ্রবণীয় পদার্থ, এটাতে সাধারণত মূল্যবান ধাতু যেমন ধরো সোনা, রূপো, এগুলো থাকে, মিশে থাকে, তাই তো? যদি আমরা এখানে তোমাদের বইয়ে দেখবে তামার বিশুদ্ধকরণে জায়গাতে থাকবে যে সেখানে কিন্তু অ্যানোড মাডে সোনা ও রূপা জমা হয়। ঠিক আছে, বিভিন্ন মূল্যবান ধাতু সেখানে থাকে। তো এই সংজ্ঞাটা কিন্তু অবশ্যই তোমরা পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। ঠিক আছে, তোমরা এখানে 2 স্টার মেরে রাখতে পারো, এত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, অবশ্যই বই থেকে কভার করবে। পরের পেজে গেলাম। শূন্যস্থান পূরণ করো। ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক। ক্রায়োলাইট কার আকরিক? না অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হচ্ছে ক্রায়োলাইট। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের আর একটা আকরিকের নাম কি? বক্সাইটও হবে। ঠিক, আচ্ছা, সত্য বা মিথ্যা লেখো। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী। মিথ্যা, বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, তাহলে এটা মিথ্যা। কেন পারে না? কারণ এখানে মুক্ত আয়ন থাকে না, এখানে কোনো আয়ন নেই। ঠিক আছে, 2.14 এলপিজি এর পুরো নাম কি? এলপিজি, তাই তো? 2.14 এলপিজির পুরো নাম লিকুইফাইড, LIQUEFIED, পেট্রোলিয়াম, PETROLEUMGAS, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, PETROLEUM। আমি কেন স্পেলিংটা বললাম এত গুরুত্ব দিয়ে? অনেকে দেখছি, আমি যখন পরীক্ষার খাতা দেখছি টিউশনের, তখন দেখছি অনেক স্টুডেন্ট কি করছে, এটা ইংরাজিতে লিখতে যাচ্ছে, দিয়ে বানান ভুল করছে। এটা করো না, যদি না পারো ইংরাজিতে বাংলায় লেখো। ঠিক আছে, কিন্তু ইংরাজিতে লিখলে ঠিকঠাক স্পেলিং দাও। ঠিক আছে, ওকে। জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে? জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না। 2.15 0%, 0% বা 0% সিলভার থাকে। এখানে সিলভার থাকেই না। এখানে কি কি থাকে তাহলে জার্মান সিলভারে? তামা, নিকেল ও দস্তা। ঠিক আছে, কপার থাকে, নিকেল থাকে, আর দস্তা, জিঙ্ক। এই তিনটের মিশ্রণ দিয়েই কিন্তু জার্মান সিলভার তৈরি। ঠিক আছে, কোন ধাতু কাঁসা ও পিতল উভয়েই থাকে? প্রশ্ন হচ্ছে 2.15 অর। কোন ধাতুটা তামাতেও থাকে, কাঁসাতেও থাকে, পিতলেও থাকে? ও, তাহলে এটা উত্তর হয়ে যাবে তামা। ঠিক আছে, এটার উত্তর হয়ে যাবে তামা। বেশ, সংকেত কি? কপার, Cu। এটা কিন্তু কাঁসাতেও আছে, পিতলেও আছে। অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নাম কি? দেখো, অ্যাসিটিক অ্যাসিডকে তোমাকে আগে লিখতে হবে, এটা জানতে গেলে। অ্যাসিটিক অ্যাসিড কোনটা? 2.16, সেটা আগে জানো।
অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে CH3COOH। দেখো দুটো কার্বন, এই একটা কার্বন এই একটা কার্বন, দুটো কার্বন থাকলে ইথ, আর এই যে এই বন্ডটা যদি থাকে তাহলে এটা কি ওইক অ্যাসিড, তাহলে ইথানোইক অ্যাসিড। কি নাম? ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন 2 পয়েন্ট, এটার একবার একটা ওর আছে। ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান কত? ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। 2.17 লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া সংজ্ঞা পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটা তোমরা অবশ্যই কিন্তু পড়ে রাখবে ভালো করে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ। লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ। এই লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? এই কোশ্চেনটা খুব কিন্তু আসে, 0.88। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব। একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো। নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম কি হবে? ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়া। আচ্ছা, ইউরিয়ার সংকেত 2.18। ইউরিয়ার সংকেতটা আমি একবার লিখে দিচ্ছি, ইউরিয়া। ঠিক আছে, সংকেত CONH2, ঠিক, আবার হোল 2, CONH2 তার হোল 2। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন। বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি আমরা রূপোর গহনা বাতাসে রেখে দিই তাহলে কিন্তু এটা কিছুদিন পর কালো হয়ে যায়, এটা আমরা সবাই দেখি। ঠিক, তো কোন গ্যাসের উপস্থিতির জন্য এটা হয়ে থাকে? না হাইড্রোজেন সালফাইড, H2S গ্যাসের উপস্থিতির জন্য এটা হয়ে থাকে। আর এই আর একটা কোশ্চেন দেয় যে এই H2S এর সঙ্গে এই যে রূপো বিক্রিয়া করে কি উৎপন্ন করে যার ফলে এটা কালো হয়ে যায়? সিলভার সালফাইড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? Ag2S, এইটা উৎপন্ন করে, যার জন্য এটা কালো হয়ে যায়। এটা কোনো একটা পেজে দেখবে কোশ্চেনটা আছে। হ্যাঁ, ঠিক আছে, এরপর চলে যাব এরপরের কোশ্চেন।